না, আপনি স্পট হিলিং ব্রাশ টুল দিবেন, এই টুলস দিবেন, তারপরে এই রেজাল্টে আসবেন। আমরা তো ডাইরেক্ট এখানে একটা টুল দিই, তো অ্যাডজাস্ট হবে। আরো আপনাকে সূক্ষ্ম কাজ করতে হবে, আরো সুন্দরভাবে কাজ করতে হবে, কিন্তু ওয়েট। আজকে আমরা দেখবো ক্লোন টুল। হ্যাঁ, তো আমরা মোটামুটি এই পাশে এই টুলগুলো কমপ্লিট করছি। হ্যাঁ, তারপর আজকে দেখবো ক্লোন টুল। এটা অন্যতম একটা ইম্পর্টেন্স একটা টুলস, এবং এটা দিয়ে অনেক ব্যাকআপের যে কাজগুলো সেটা এটা দিয়ে করা হয়। ক্লোন 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 স্টাম্প টুল, এটা অন্যতম ইম্পর্টেন্ট একটা টুল। পেন টুলের যেরকম সেরা 3-এর ভিতরে 1, এটা হচ্ছে সেরা 3-এর ভিতরে 2, এরকম। তো এটা খুব ভালোভাবে জানতে হবে। সাপোজ দেখি আমরা এই টুলসটা দিয়ে কি করছি। এই পিকটা দিয়ে আমরা আসি, এটা তো মেকআপের কাজ করা হয়। হ্যাঁ, মেকআপ বলতে যে কোনো স্পট, দাগ, যাই কিছু বলি। স্কিনের ক্ষেত্রে বলি, এখানে যদিও আমার ওই উপরের টুলসগুলো যেমন স্পট হিলিং ব্রাশ টুলসগুলোর কাজ আগে করতে হবে। হ্যাঁ, করার পর আমরা একটা পর্যায় পর্যন্ত নিয়ে আসতে পারবো। তারপর যেটা করবো ক্লোন টুল। এটা দিয়ে এই যে চোখের নিচে যে অংশগুলা, কালো দাগগুলা, এই দাগগুলা রিমুভ করবো। ঠিক আছে, তারপরে আপনার এখানে এই ছবিতে শুধু এই দিকেই কালো দাগগুলো আছে, এগুলো রিমুভ করতে পারি। এছাড়া অন্যান্য ছবিতে আপনার যেমন ব্যাকগ্রাউন্ডটা ধরছেন, আছে এই ছবিটাতেই আমরা একটু দেখি। ক্লোন টুলে যেটা করবো, প্রথমে যেটা একটা কালার নিতে হয়। উপরে একটা টুল ছিল এরকম, স্পট হিলিং ব্রাশ টুল ছিল এরকম। আগে ওই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটা কালার দেখা দিতে হয়। তো ক্লোন টুলও সেম, ওকে একটা কালার দেখা দিতে হবে। ক্লোন টুল ওকে কোন কালারটা আমি এখানে স্প্রে করব, ঠিক আছে, ওই কালারটা যেন সিমিলার হয় এবং কাছাকাছি থাকে। অল্টার ধরে আমি কালারটা দেখাই দিলাম, দেখাই দিয়ে কালারটা আমি এখানে পেস্ট করলাম। দেখেন কালারটা কিন্তু ডিসকালার হয়ে যেতেছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে। কেন? কারণ এটার ওপাসিটি আছে, খেয়াল করে দেখেন ওপাসিটি। অল্টার ধরে আমি কালারটা দেখাই দিলাম। ওই হিলিং ব্রাশ টুলে আমরা যেরকম দেখছি, এই যে খেয়াল করেন সেকেন্ড হিলিং ব্রাশ টুলে যেরকম দেখছি, অল্টার ধরে ওকে একটা কালার দেখাই দিতে হয়। সেম লাইক দ্যাট ক্লোন স্টেম টুলটাতেও ওকে একটা কালার দেখাই দিতে হবে। এই কালারটাই, হ্যাঁ, আবার এখানে প্রবলেম আছে। হ্যাঁ, চালু আছে। আপনার এখানে একটা প্রবলেম হচ্ছে, ওই টুলসটাতে তো আপনি যেমন এখানে সাপোজ এই টুলসটাতে স্পট হিলিং যে টুলসটা আমরা ব্যবহার করছি, এই টুলসটাতে আপনি সাদা অংশের কোনো জায়গা দেখাই দিলে আপনার কালো অংশকে যে ও অ্যাডজাস্ট করে নিয়েছে কালার মতো, কিন্তু এই টুলসটা আবার সেটা করবে না। যেটা যে জায়গায় প্লেস করবেন সেটা সেই জায়গায় প্লেস হবে। মানে আপনি যদি সাদা কোনো ধরেন এখান থেকে একটু লাইট স্কিন আপনি কি করেন, প্রেস করেন, অল্টার ধরে কালারটা নিলেন, ব্ল্যাক জায়গায় যদি প্রেস করেন তাহলে ওই লাইটটাই পড়বে, এক্স্যাক্ট ওইটাই পড়বে। এটার সুবিধা হচ্ছে এটাকে আপনাকে ওপাসিটি কমায়া ব্যবহার করতে হবে। ওপাসিটিটাকে আমরা একটু বুঝি। ওপাসিটি হচ্ছে গাঢ়ত্ব, মানে পাতলা গাঢ় বিষয়টা এরকম, ঘনত্ব কম ঘনত্ব বেশি, এটা হচ্ছে ওপাসিটি। যেমন দেখেন এই স্ক্রিনটাতে আমরা দেখেন, যেমন সাপোজ এখান থেকে আমি একটা কালার নিলাম, এটা আমি স্পট হিলিং না, সরি, এটা ক্লোন স্টেম টুলের কাজ করতেছি। কালার নিলাম, এটার ওপাসিটি উপরে দেখেন প্যানেল আছে উপরে, এখানে 96% দেওয়া আছে। যাই হোক আমি 100% অথবা যাই হোক একটা পার্সেন্টেজ দিয়ে আমি ধরেন একটা কালার দিলাম, এখানে একটা কালার দিলাম, দেখছেন 100% ওই কালারটাই পেস্ট হয়েছে। কিন্তু আমি যদি ওইখানে আমি যদি ওইখানে এই ধরেন এখান থেকে আমি কালারটা নিলাম, অল্টার ধরে কালারটা নিলাম, এখানে যদি আমি ওপাসিটিটা কমাই দিই, এটাই হচ্ছে এই টুলসের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে ওপাসিটি কমাই বাড়ায়। আর এই টুলসের মাধ্যমে আপনি মেকআপটা করবেন, ঠিক আছে। যেমন এই স্কিনটা নিয়ে আপনাকে এই চোখের নিচের স্কিনে আপনাকে পেস্ট করতে হবে, তো ওই স্কিনের সাথে অ্যাডজাস্ট করতে হবে এই স্কিনটাকে। ওইটা আপনার আইকিউ দিয়ে বুঝে নিতে হবে যে এই স্কিনের কত পার্সেন্ট ওপাসিটি কমালে সে এইদিকে যে মানে লাইট হবে, কিন্তু ম্যাচ সহকারে লাইট হবে। হ্যাঁ, এরকম। যেমন ধরেন এটা আমি এখান থেকে কালারটা নিলাম, কালারটা যদি ওপাসিটি আমি কমাই দিই, ধরেন আমি ওপাসিটি একেবারে কমাই দিলাম 19%, 15%। এবার আমি কালারটা নিয়ে দিয়ে ঘষি, দেখেন একটা দূর হয়েছে। যদিও আমরা আগে এই ছবিটাকে একবার ক্লিক করে নষ্ট করে ফেলছি, এই জন্য কাজ হয় না। এটা তো দেখেন, এটা তাহলে আমরা ছোট করে এই পাশ থেকে কালারটা নিয়ে, ওপাসিটি কত আছে 17-15 যাই দেন, তারপর দেখেন হালকা একটু পরিষ্কার হইতেছে, হবে, অবশ্যই হবে।
ও আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই এই কালারটা যেখান থেকে নিবেন আপনি যেখানে ঘষবেন দেখেন প্লাস একটা চিহ্ন দেখা যাচ্ছে। হ্যাঁ প্লাস, এই প্লাস চিহ্নটাই হচ্ছে ওর সোর্স। এই প্লাস চিহ্নটা যদি আমি ঘষতে 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 ব্ল্যাকে যানগা দেখেন ও ব্ল্যাকই পেস্ট করতেছে, বুঝছেন? তো এর জন্য ওকে প্রতিটা স্টেপে আপনাকে কন্ট্রোল করতে হবে, প্রতিটা স্টেপে। যেমনটা হচ্ছে সাপোজ আপনি এটা দিয়ে দেখবেন ফটোশপের যারা যারা মনে করেন স্টুডিওগুলোতে কাজ করে ওরা মূলত এটার উপর বেস করে কাজ করে বেশি, এটা দিয়েই মূলত কাজ করে বেশি। ওরা কিভাবে করে দেখবেন খুবই স্পিডে, এখান থেকে নিচে এখানে আছে, এখান থেকে নিচে বারবার কালার নিতে বারবার পেস্ট করতে হবে, বারবার নিতেছে বারবার পেস্ট করতে হবে। মানে আপনার এটা কোন পিস ফর এই যে মুখের হাসিটা হ্যাঁ হ্যাঁ এটা আপনি কন্ট্রোল ঘষেন, সমস্যা নেই, নো প্রবলেম। এটাকে অপাসিটি কমাই দিবেন, শেপ অপাসিটি কমাই দিলেই তবে শেপটা নষ্ট হবে না। এটাই তো এটার বিশেষত্ব। আপনি 100% নিয়ে দেখেন এই ঘুষে দেখেন কেমন হয়, নষ্ট করে ফেলছে। অথচ আপনি ওপাসিটি কমাই দেখেন আর এই ছবিটাতে পরিপূর্ণ আউট পাচ্ছি না কেন? কারণ এটা সেকেন্ড স্টেপের কাজ করতেছে, ছবিটা প্রাইমারি স্টেজে আছে। ওকে স্পট হিলিং ব্রাশ টুল দিয়া ওর স্পটগুলো আগে রিমুভ করে নিয়ে তারপরে সেকেন্ড স্টেপে কাজ করতে হবে, ঠিক আছে? কিন্তু আমরা ওইটা দিয়ে করতে হইতেছে এর জন্য আর কি। যাই হোক, ধরেন এই যে ইশারাটা বলতেছেন এই কালো অংশটুকু কোনো সমস্যা নেই, এখান থেকে একটু এখান থেকেই নেন, নেন ওপাসিটি দেন আপনার মনে করেন একেবারে কম 15%। একটা জিনিসের ম্যাক্সিমাম কতটুকু দিলে 100 মানে ওপাসিটি যখন আপনি চেষ্টা করবেন কোনো কাজের উপরে পেস্ট করতেছেন মিনিমাম তখন 15-20 এরকম রাখতে পারেন, ওটা লেখা লাগে না, ওটা আপনি আয়ত্ত হয়ে যাবে। হ্যাঁ, যেমন এটার উপরে এই শেপটা যেন নষ্ট না হয়, তাহলে আমাকে পাতলা একটা আবরণ দিতে হবে যেন শেপটাও নষ্ট হবে না, আমার কালারটাও লাইট হবে। তো এখান থেকে আমি যে মনে করেন এখানে একটু পাতলা আবরণ দিলাম, দেখেন লাইট হয়েছে। 300% জুমে আছেন, 100% জুমে গেলে দেখেন ঠিক লাইট হয়েছে। এবং হ্যাঁ আরো কালো কালো দেখা যায়। বিষয়টা সব মূল কথা রয়েছে যে ওই প্রথম স্টেপটা করা হয়নি আমাদের, এর জন্য প্রথম স্টেপটা করেন দেখবেন এমনি বিফস লাগছে। হ্যাঁ অবশ্যই, এটা তো আমার করা ছবি, আপনিও করবেন এইভাবে। এই তো এইভাবেই মূল কথা বিষয় আমি আপনাকে যেই ওয়েতে দেখাচ্ছি এই ওয়েতে তো ওটা আউটপুট দেয়া পরে যেভাবে হালকা করে কালারটা আর কি দুটো। হ্যাঁ এটাই, এখান থেকে কালার নিয়ে এই যে ওর স্কিন প্রথমে সবার প্রথম আপনাকে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে ওকে একবার ফ্রেশ করে দেবে ব্রন টন যা আছে। তারপর আপনাকে ক্লোন স্টেপ টুল নিয়ে তখন দেখবেন শুধু এই সাইডের এই কালো অংশগুলো ছাড়া আর কোনো অংশ দেখা পরিষ্কার আছে মোটামুটি। তখনই আপনি এই আশেপাশে কালার যেমন সাপোজ এই কালার থেকে দিবেন, এই জায়গা থেকে এই জায়গায় দিবেন না, কারণ এবং খুবই স্লোলি কাজ করতে হবে। যেমন এখান থেকে নিচেন এখানে, এখান থেকে নিচেন এখানে পেস্ট, দেখছেন হালকা লাইট হয়ে যাচ্ছে, এখান থেকে নিচেন এখানে পেস্ট, মানে এক জায়গায় কাছাকাছি থেকে দিবেন, দেখছেন লাইট কাজ হয়েছে, এই জিনিসটা ম্যাচ করবে। তারপরে হ্যাঁ তারপরে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, বুঝতেছেন লাইট হয়েছে? এবার আপনি দেখেন লাইট হয়েছে, হয়েছে এটা বেশি লাইট ক্লিয়ার, বুঝতে পারছেন? এটা হচ্ছে বেস, এই হচ্ছে ক্লোন স্টেপ টুলের বেস এবং এটা দিয়ে মূলত আমরা মেকআপটা কাজ করি। স্পট হিলিং ব্রাশ টুলে তো প্রথম স্টেপটা কি আমাদের সিলেকশন, সেকেন্ড স্টেপটা হচ্ছে এইসব ছবির ক্ষেত্রে যখন আপনি মানুষের ছবিতে যদি কাজ করতে যান প্রথম স্টেপটা হচ্ছে আপনাকে সিলেকশন। হ্যাঁ, তবে এইসব ছবির ক্ষেত্রে সিলেকশন না করলেও চলে, কারণ এটা সিলেকশন করা কিছু নাই, এটা স্পটটা আপনি অটোমেটিক তুলে ফেলতেছেন। হ্যাঁ আচ্ছা, তারপরে স্টেপ স্পট হিলিং, তারপরটা হচ্ছে মেকআপ। মেকআপটা হচ্ছে লাস্টের মানে সর্বশেষ প্রজেক্ট। মেকআপটা হচ্ছে ইফেক্টিক্যাল একটা বিষয়, আপনি যখন লাস্ট সর্বোচ্চ পর্যায়ে তাকে আউটপুট দিবেন সেটাই হচ্ছে এটা। এই পর্যায়ে যে আপনি যে কাজগুলো করবেন সেটাই হচ্ছে এখানে, এই যে এখানে যে আপনি লাইট দিচ্ছেন, হ্যাঁ এই লাইটটা অ্যাডজাস্ট করাটাই একটা বড় বিষয়। সেকেন্ড স্টেপের খুবই দক্ষতার সাথে এই কাজগুলো করতে হয়, যে কোনো জায়গায় করেন কিন্তু শেপ যেন নষ্ট না হয়। দেখেন এই কালারটা আমি কিন্তু কালার ওকে দিছি কিন্তু শেপ কিন্তু নষ্ট হয়নি। আবার এখান থেকে কালার দেন, এখান থেকে কালার নিয়ে আপনি এখানে ঘষেন, কোনো সমস্যা নেই, শেপ নষ্ট হতে পারে না, শেপ থাকবে। আপনি প্রয়োজন আরো কমাবেন, প্রয়োজন একটু বাড়াবেন, প্রয়োজন আপনি এখান থেকে কালার নেবেন, কিন্তু খেয়াল রাখবেন ওই সোর্সের দিকে আপনার যেন করতে 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 যেন আমার কালা অংশ চলে না যায়, তাহলে কিন্তু আমার কালাই পেস্ট হইবে। ঠিক আছে, এর জন্যই মূলত ক্লোন টুলের একটা সীমাবদ্ধতা হচ্ছে এটা, বারবার ক্লিক করতে হয়, কারণ ও তো বারবার চলে যায় বিভিন্ন জায়গায়। ঠিক আছে, এর জন্য আপনি এখান থেকে যদি কালার নেন নিয়ে পেস্ট করেন, কোনো সমস্যা নেই। দেখছেন লাইট হয়েছে, যত সূক্ষ্মভাবে যত সুন্দরভাবে করতে পারবেন ততই আউটপুট হবে। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি ক্লোন টুলের ব্যাপার। এছাড়াও আরো কিছু কাজ দেখবেন, আরেকটা দেখাইতেছি ক্লোন টুলের কাছে, সেটা হচ্ছে যেমন সাপোজ আচ্ছা এইটাতে কি আছে দেখি, এটাতে ওর যে জায়গায় যে লালগুলো আছে এই লালগুলো এই লালগুলো আপনি তো যেহেতু সিঙ্গেল দাগ আছে
এগুলো তো আপনি স্পট হিলিং ব্রাশ টিউব এই পারফেক্ট এরকম চকটা একটা লাল আছে না, দেখেন নাকের দিকে একটা লাল লাল একটা শ্যাডো করতেছে, লালচে ভাব। হ্যাঁ এই লালচে ভাবটা কি দূর করা যাবে না? ক্লোন টুলটা দূর করবেন, এরকম দূর করা যাবে তো অবশ্যই। ক্লোন টুল নিয়ে ওর উপরে বসতে হবে, যেমন এখানে আপনি এখানে ক্লোন টুল নেবেন, এখান থেকে সাদা অংশ নেবেন, এখানে সাদা অংশ নিয়ে পাতলা আবরণ, মানে ক্লোন টুলের যে বৃত্তটাকে যত ছোট করে করা যায়, এই দেখেন লাইট হইতেছে, যত পারফেক্ট ভাবে করেন। আমি আপনাকে পারফেক্ট দেখাইতে গেলে এক ক্লাস শেষ হবে 100। এটা না মানে যত ছোট করে করা মানে জিনিসটা হইতেছে কিনা সেটা দেখেন। আর এই যে গোল যে দেখছেন এই দাগগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হইতেছে। এই গোল যে বৃত্তটা এটা কি ছোট করে নিলে ভালো হয় না বড় করে? আর না, ছোট বড় আসলে কি আপনার কাজের উপরে। হ্যাঁ আপনি ছোট করেন, যত ছোট করবেন তত সূক্ষ্ম হবে, কিন্তু দেখেন এই পর্যায়ে কিন্তু আবার আপনি নিজেই বুঝতেছেন না ছবিটাতে কি কাজ করতে হবে। মোটামুটি যেমন এই লেভেলটা হচ্ছে, এটাও আপনি রাখতে পারেন, প্রয়োজনে আরো ছোট করতে পারেন। এতটুকু হচ্ছে আপনার চোখে যেন আপনি যেন কাজটা করার জন্য কনসেপ্টটা যেন পান। যদি বেশি বড় করে ফেলেন তখন তো আবার আউট অফ ইসে চলে যায়, কোনটা করব। জাস্ট আমি বৃত্তটার কথা বলতেছি, বৃত্তটা ওইটা আপনার অ্যাডজাস্টটা ইসে করে দেবে, যেমন এখানে যদি বেশি ছোট হয়ে যায় এরকম যে স্ট্যান্ডার্ড একটা ভাব চলে আসবে, আসলে ওইটা কোনো বিষয় না, সাইজটা কোনো বিষয় না। তবে যত ছোট করে করবেন তত কাজটা বেশি সূক্ষ্ম হবে, কারণ যত সূক্ষ্মভাবে কাজগুলো করবেন তত সূক্ষ্মভাবে কাজ করবেন। এটা হচ্ছে ক্লোন স্টেম টুল, এই যে প্রথমে ক্লোন স্টেম টুল, আর এটার পাশে একটা টুল আছে প্যাটার্ন স্টেম টুল, যদি এটা লাগে না একেবারে ভাও জিনিস। তারপর আমি দেখাই দিই প্যাটার্ন স্টেম টুল কোনটা জানেন, আপনার চেহারার উপরে প্যাটার্ন পেস্ট করো, প্যাটার্ন এই যে এখান থেকে প্যাটার্ন নেওয়া যায়। আপনি যেই প্যাটার্ন তো বোঝেন, বিভিন্ন এই যে শেড মানে শ্যাডো কি এই না, যে কোনো জিনিস প্যাটার্ন বলতে প্যাটার্ন, আর ক্লোন বলতে ও স্কিনকেই মডিফাই করবে, আর প্যাটার্ন বলতে ওই জায়গায় প্যাটার্ন প্লেস করবে। যেমন ছবিটার ভিতরে আপনি মনে করেন যেমন এই প্যাটার্নটা প্লেস করতে চান, বুঝছেন? তবে এটা শুধু ছবির ক্ষেত্রে হয় না, অনেক অন্য কাজের ক্ষেত্রে হয়, ছবির ক্ষেত্রে হয় না। প্যাটার্ন না আমার এখন পর্যন্ত কাজে লাগে না, এটা বলে দিই। এখান থেকে ইম্পর্টেন্ট টুলস বলতে না, এটা লাগে না কেন, কারণ আপনি যখন আরো দুই একটা ক্লাস করে যখন যাইবেন তখন আপনি এর থেকে অনেক কিছুই জানবেন যেগুলোতে আপনি সিম্পলি ভাবে করবেন না, ঠিক আছে? তখন দেখা যাবে যে এটা করা যায় ঠিক আছে, কিন্তু এর চেয়ে সহজভাবে আরো সুন্দরভাবে করা যায়, তখন আপনি ওই দিকে চলে যাবেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়টা। তো জাস্ট প্যাটার্ন পেস্ট করা, আর ক্লোন হচ্ছে মূলত কাজটা বোঝানোর উদ্দেশ্য, ক্লোনটাই হচ্ছে মেইন এখানে। ক্লোনটা দিয়ে আমরা কাজগুলো করব। যেমন সাপোজ প্যান টুলে একটা জিনিস কাটার পরে যেই সমস্যাটা আমরা মূলত করি, প্যান টুলে কাজ করার এখানেও ক্লোন স্টেপ টুলে সেকেন্ড স্টেপটা ক্লোন স্টেপ টুল দিয়ে করা হয়েছে। এই যে দেখেন ওর যে সেকেন্ড স্টেপটা, হ্যাঁ সেকেন্ড স্টেপটা ক্লোন স্টেপ টুল দিয়ে করা হয়েছে। আপনি সেকেন্ড স্টেপটা ক্লোন স্টেপ টুল দিয়ে মিলাই দিবেন। সাপোজ করে দেখেন এখান থেকে স্ক্রিন নেবেন, হালকা করে কত হচ্ছে প্যাটার্ন দেওয়া আছে। ক্লোন স্টেপ টুল 100% আছে, 50% মানে 70 এর মধ্যেই এরকম রাখেন, রাইখা এদিকে বসেন, বুঝছেন? ও কিন্তু ওই যে ওই ভাবগুলো আস্তে ক্ষমতা আছে। আর খেয়াল রাখবেন প্লাস চিহ্নটা যেন বেশি দূরে চলে না যায়, তাহলে কিন্তু আবার আপনার লাইটটাই হলো প্লাস চিহ্নটা বেশি দূরে গেলে সমস্যা আছে। কারণ প্লাসটাই তো আপনার কালারের সোর্স। আপনি এখান থেকে প্লাস নিছেন, এনে কালার দিচ্ছেন, তাহলে কি কালার করবেন? বুঝছেন না? প্লাসটার দিকে খেয়াল রাখা, এর জন্যই বারবার অল্টার চাপা, যেন প্লাসটা দূরে সরে না যায়। আপনি এখানে আসেন, এখান থেকে করতে 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 ওই জায়গায় গেছেন, দেখেন না কালা অংশ গেছে প্লাস চিহ্ন। এর জন্যই তো মানে বারবার অল্টার ক্লিক করে কেন, প্রতিবারই ওকে সোর্স দেখাই দিচ্ছে যেন কোনো মতেই বাইরে চলে না যায়, ঠিক আছে? এটা এইভাবে জাস্ট এই যেটা করবেন, এই যে এখান থেকে মিলাই দিলেন, হালকা হালকা যা করবেন সব হালকা, বুঝছেন? হালকা একটু লাইট হয়েছে, নেন এবার এটার সাথে মিলাই দেন, কাছাকাছি হচ্ছে। এক টুলসের পুরো আউটপুট পাইবেন না, আপনি স্পট হিলিং ব্রাশ টুল দিবেন, এই টুলস দিবেন, তারপরে এই রেজাল্টে আসবে। আমরা তো ডাইরেক্ট এখানে একটা টুল দিই, তো অ্যাডজাস্ট হবে, আরো আপনাকে সূক্ষ্ম কাজ করতে হবে, আরো সুন্দরভাবে কাজ করতে হবে, কিন্তু ওয়েটা হচ্ছে এটা। হ্যাঁ, ক্লোন স্টেপ টুল নেবেন, অপাসিটি কমায় জাস্ট একটা কালার নিয়ে ওকে পেস্ট করবেন। যেমন এই কালারটা একটু লাইট করবেন, কোনো সমস্যা নেই। এই পাশ থেকে কালার নেন, ওর উপরে দেন, আপনি 50% আছে, দেখছেন কালার লাইট হইতেছে কিন্তু শেড নষ্ট হচ্ছে না। এই জায়গাতে তো অন্য টুলগুলোতে কাজ করলে পুরো করে যাবে। হ্যাঁ, অন্য টুলস তো এই জায়গায় কাজ করার মতো না, মানে এটা বিশেষত্ব এটাই, এই টুলের জন্য এটার বিকল্প নেই। আচ্ছা, আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি ক্লোন স্টেম টুলেরই, সেটা হচ্ছে ধরেন আমরা এই মডেলটাকে আমরা কোন মডেল, এই মডেলটাকে আমরা কাটলাম। কিছু কিছু ক্ষেত্রে আমরা যে জিনিসটা ব্যবহার করি আর হ্যাঁ খেয়াল করেন, এতে প্যান টুলেরও যদি কারো কোনো সমস্যা থাকে আশা করি সমাধান হয়ে যাবে এইসব ক্ষেত্রে। প্যান টুলের একটু কাজ, যেমন মনে করেন এই মডেলটাকে আমরা
কাটি। হ্যাঁ, প্রশ্ন থাকলে করেন, সমস্যা নেই। অনেক সময় ছবিকে আমাকে মিলাতে হলে, যেমন সাপোজ এই ইমেজটাতে দেখেন আমরা যেই স্টাইলটাতে চলে যাচ্ছি, চুলটা কিন্তু এইবার স্টাইলে যদি কাটা হয় তাহলে একটু বেশি ভালো লাগবে না। আমরা যদি একটু সুন্দর করে কাটা নিয়ে আসলাম, পরে ওইটাকে মিলাই নিয়ে আসলাম। যেমন সাপোজ আমি এই চুলটাকে এইভাবে কাটা নিয়ে আসি, ধরেন চুলটাকে আমি এইভাবে কেটে নিয়ে আসি, ঠিক আছে, কিছু অংশ কিন্তু ভিতরে রয়ে গেল, মানে যেটা আমার কাটা উচিত ছিল কিন্তু আমি কাটলাম না। তারপর আমি চুলের শেপটা সুন্দর রাখতে আমার মনে হয়েছে যে শেপটা আমি রাখলাম। আচ্ছা, এইদিকেও একটু ভিতরে আমি আসলাম। ধরা যাক এই পর্যন্ত করলাম, আমি আর বেশি দূর গেলাম না, গেলে অনেক কিছু দেখা যায়। দেখেন আমরা যখন এবার দেখেন ছবিটাতে যেটা হয়েছে, মাথার দিক থেকে অনেক সময় অনেকে এটা বলছিলেন যে অনেক সময় মিলে না, অথবা পারফেক্ট একটু দেখা যায় সাদা অংশটা, অথবা বেশি করে কাটলে দেখা যায় মাথাটা ভালো লাগে না। যদিও আমিও পারফেক্ট ভাবে কাইটা ফেলাইছি, আর একটু করা দরকার ছিল। যাই হোক, যেমন এই যে এই সমস্যাগুলো কাটার পরে যে কোনো ক্ষেত্রে, তখন আমরা এই সমস্যাগুলোকে আমরা ক্লোন টুলের মাধ্যমে দূর করবো। তখন আমরা কি করবো, না আপনি তো ডিলিট করবেন না, এটা তো আমি এই শেপটা রাখছি তো ডিলিট করার জন্য না, ক্লোন টুলে মিলাই দেওয়ার জন্য। আর যেগুলো ডিলিট করবো, যেমন এই অংশটা আমি ডিলিট করতে পারি, হ্যাঁ ইরেজার দেবো, এটা ধরলাম, খেয়াল করে দেখেন ক্লোন টুলের একটা বাউন্ডারি দিয়ে দিলাম আমি, বাইরে ক্লিক করে কি ধরলাম, ম্যাজিক টুল ধরে বাইরে ধরলাম। তার মানে এখন ক্লোন টুল আপনি যতই এই পাশে ঘষেন, ও বা এর বাইরে কাজ করবে না, এখানে কাজ করবে না, এখানে কাজ করবে, ওকে ধরতে হবে যে কোনো একটা জায়গায়। ধরেন আপনি যদি এই অংশটাকে ধরেন এখান থেকে, ধরেন আপনি এই পাশ থেকে যে অংশটা ধরবেন, ও বাইরে পেস্ট হবে না, ভিতরে হবে। আর এই মানে আমি সিলেকশনটা করে ওকে ফিক্সড করে দিলাম যে যা করবা ভিতরে করবা। এটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই, এই যে এটা বুঝবো, এটাই উদ্দেশ্য। যেমন মেয়েটাকে ধরলাম, এখন যে এই জিনিসটা আমাকে মিলাতে হবে, এই যে এই পাশের এই অংশটা মিলাতে হলে কি করতে হবে, এই দিক থেকে, যেমন এই চুলটাই কিন্তু আমি এই দিকে দিব, হ্যাঁ ছোট প্রোগ্রাম, এই চুলটাকে এবং সিমিলার পাশাপাশি থেকে এই চুলটাকে আমি নিলাম এই পাশে, ওপাসিটি এত কম না, একটু বেশি থাক, এই পাশ থেকে নিলাম। দেখেন বাইরে কিন্তু করতেছে না, আমি বাইরে যতই ঘষি বাইরে করবে না, এর জন্য সিলেকশনটা দেওয়া। কারণ বাইরে চলে গেলে তো আরেক সমস্যা, আবার সিলেকশন করে কাটতে বাদ দিতে, কিন্তু আমি সিলেকশনটা কাজে লাগাইয়া বাইরে দিলাম না, এই চুলটাকে আমি এদিকে দিয়ে দিলাম, ঠিক আছে, এখান থেকে চুলটাকে আমি পেস্ট করে দিলাম এদিকে, তো হালকা করে আমার, হ্যাঁ এই জায়গাটুকু ইরেজ করবেন, কোনো সমস্যা নেই, বাকিটুকু আপনি ইরেজ করে ফেলেন। ধরেন এই সাইডে আপনি ইরেজ করবেন, ইরেজারের ভিতরে হার্ড আছে, এই যে হার্ডনেস 0 করে নিলে ও 0 ভাবে ইরেজ হবে। জিনিসটা বলছেন হার্ডনেস কিন্তু আমরা বুঝছি গত ক্লাসে, ও কিন্তু এই যে হার্ডনেস 0 করে দিলে মানে খায়া যায় না, এই টাইপের ও ইরেজ করবে। এইভাবে আরো সূক্ষ্মভাবে ইরেজ করতে হবে। কিন্তু আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে ক্লোন টুল। দেখেন ক্লোন টুল এবার চুলটাতে পারফেক্ট ভাবে আসছে। এরপরে কিছু টুলস আছে যেগুলো দেয়া এই যে চুলটাকে একটু মানে মিলাই দেওয়া হয়েছে, কিন্তু তারপর একটু ধারটা রয়ে গেছে, ধারটাকে মানে লেভেল করার জন্য একটা টুল সামনে আছে, ওগুলো আমরা দেখব, ঠিক আছে। তো ক্লোন টুলটা মোটামুটি আমরা তাহলে বুঝলাম তো, ক্লিয়ার তো। এই টাইপের কাজগুলোতে যেমন কাজ শেষে আমরা যাকে স্পেশাল ভাবে মিলে আনতে চাই নিজের ইচ্ছা মতো, যেমন চুলটাকে আমরা চাচ্ছি যে শেপটা রাইখা চুলটা বাড়াই দিলাম, তারপর চেহারার ক্ষেত্রে ওই যে শ্যাডো গুলো দূর করার জন্য আশেপাশে কালার থেকে ওই দিক কালার দিলাম। এই ক্ষেত্রে আমরা ক্লোন টুল ব্যবহার করতে পারি।
ওটা তো আবার সিলেকশন ক্লাসে চলে গেল। বাইরে সিলেকশন বলতে আপনি সিলেকশন করবেন, বাইরে ক্লিক করবেন, তো বাইরে ধরছেন। কাজ কি আমরা বাইরে করবো না ভিতরে করবো? তাহলে কন্ট্রোল শিফট আই, ইনভার্স করে ভিতরে ধরলাম। এবার ভিতরে কাজ করব, ইনভার্স উল্টাই দিলাম। এগুলা বিভিন্ন সময়ে মানে আমরা তো জাস্ট সিলেকশনটা শেষ করে এই আপনার ক্লোন টুলস বা অন্যান্য টুলসগুলো শেষ করে সামনে আগাতে থাকবো। কিন্তু সিলেকশনের যে এক্সচেঞ্জটা, ঠিক আছে, সিলেকশনের এক্সচেঞ্জ, তারপর আপনার এই যে স্পট হিলিং ব্রাশের যে কাজগুলোর এক্সচেঞ্জ, এগুলো বিভিন্ন সময় আপনার উপস্থিত বুদ্ধির মাধ্যমে হতেই থাকে। যেমন এখানে আমরা কি বুঝি, এটা মিলাতে হবে, কষ্ট করে না ধরা থেকে উপরে উল্টাই দিয়ে আমি কাজটা আগায় নিয়ে গেলাম। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে হয়ে যাবে, এগুলো একটা বিষয় না। তাইলে আমরা ক্লোন টুলটা মোটামুটি আশা করি ক্লিয়ার। তারপরেও বাসায় এইভাবে চেষ্টা করবেন, আর ক্লোন টুলের ইফেক্টটা ভালোভাবে পাবেন। 100% হয়, যেই জায়গায় আপনার 100% দরকার হবে সেই জায়গায় 100% দিবেন। যেমন সাপোজ ওর একটা হাত এখানে নাই, যেমন অনেক ছবিতে দেখবেন যে মানে হ্যান্ড বিভিন্ন হাই লেভেলের কাজ থাকে, সেখানে দেখা যায় যে মানে আপনার জায়গাটাকে 100%ই ফিল আপ করতে হবে, তখন এই 100% দিয়ে করবেন। মানুষের ছবি হোক অথবা যে কোনো কিছু আপনি করতে পারেন, যে কোনো লোগো যে কোনো কাজের ক্ষেত্রে আপনি এটাই অ্যাপ্লাই করতে পারেন। ক্লোন টুল আসলে কি এই নমুনাগুলো আমার প্রজেক্টে গেলে ক্লিয়ার হয়ে যাবে। সব দিকে তো ক্লোন টুলের বেসিক অর্থ যতটুকু দেখলাম অতটুকু দিয়ে আমি অ্যাপ্লাই করি, তারপরে নমুনা হলে আমি ইনশাআল্লাহ দেখা দেবো। হ্যাঁ, ছবিটা আসলে বড় বিষয়। আপনি এই টাইপের কোনো ছবি, আপনাদের একটা কাজ দিই, এই টাইপের কোনো যে কাজের ধরনটাতে বুঝছেন, এই ধরনের কোনো সমস্যা যে অ্যাডভান্স লেভেলের হচ্ছে না, নিয়ে আসবেন, আমরা দেখবো, চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে ভালো হয় বেশি। আচ্ছা, তারপরটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন দেখাইলাম আমি সেম ওই অ্যাপ্লাই করা, কিন্তু প্যাটার্নটা লাগে না। আমি আবারও বলি, প্যাটার্নটা লাগে না, ভালো জিনিস। কিছু কিছু কাজের ক্ষেত্রে মাঝে মাঝে কিছু টুলস আসবে, দেখবেন ওই টুলসগুলো দেখলেই জিত লাগে। বিশেষ করে পার্সোনালি আমার জিত লাগে, কারণ কাজের গুলো তো করে শেষ করতে পারি না। একটা প্যান টুলস আপনাদের কবে দিছি, এখনো আমাদের ছোটখাটো কিছু প্রবলেম হয়, প্রবলেম হয়ে গেছে। তো বুঝেন, কাজের টুলসের প্রবলেম সবসময় থাকে। আর যেগুলো কাজের বলতে আকাশের না, যেগুলো কাজ একটু কম, সেগুলো আমাদের দ্রুতই হয়ে যায়। তো সেগুলো নিয়ে আমরা মাথা কম কাটানো ভালো। তো প্যাটার্ন হচ্ছে প্যাটার্ন প্লেস করা। আমি আবার বলি, প্যাটার্ন প্লেস করতে গেলে প্যাটার্ন প্লেস করবেন, এই যে এই পাশে উপরে মেনু আছে, এখান থেকে প্যাটার্ন আপনি করতে পারবেন, অথবা নিজের ইচ্ছা মতো প্যাটার্ন নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, এগুলো সবই প্যাটার্ন। এই যে লোড প্যাটার্ন, আপনি যদি কোনো প্যাটার্ন নামানো থাকে, সেই প্যাটার্নকে আপনি লোড করে এখানে নিয়ে এখানে পেস্ট করতে পারবেন। কিন্তু এটা এখানে দরকার হয় না কেন? কারণ আপনি অটোমেটিক প্যাটার্নটাকে আনতেই পারতেছেন, সেহেতু প্যাটার্নকে আবার ব্রাশ করার কি দরকার আছে? এটা একটা লজিক। আপনি প্যাটার্নটাকে এখানে ব্রাশ করার প্রয়োজন নাই কেন? কারণ আপনি অটোমেটিকই প্যাটার্নটাকে ধরে টেনে নিয়ে আসতে পারতেছেন। সাপোজ ধরেন এটা একটা প্যাটার্ন, সাপোজ আপনার প্রয়োজন, নেন, ছেড়ে দেন, আয় বসে। তাহলে আমার দরকার কি ভিতরে প্যাটার্ন ক্লোন টুল নিয়ে প্যাটার্ন আইন না আবার বসে অনেক কিছু করে কাজ করে? হ্যাঁ, একটা কাজের অনেকভাবে করা যায়। তো এই প্যাটার্ন জেনে নিলাম। তারপরে যেটা কাজ সেটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। এটা একটা মজার টুল। গত ক্লাসে যদি এটা একটু কাজ দেখাইছি, আজকে এটা একটু দেখা দেই। আচ্ছা, হিস্টোরি ব্রাশ টুলটা হচ্ছে, ব্রাশ টুল তো আমরা দেখছি ব্রাশ করা। হিস্টোরি ব্রাশটা হচ্ছে আপনি যে একটা স্টেপ, যে কাজটা করলেন সেটার আগের স্টেপে ঘষা, মানে এক ধরনের ইরেজ। মানে আপনি একটা কাজ করছেন, একটা কাজের উপর আরেকটা কাজ করছেন। যেমন সাপোজ এটাতেই ধরেন আমরা নো দিলাম, গতকালকে দেখাই দিচ্ছি ক্লাসটা, তারপর সমস্যা নেই, দেখাই দিই। যেমন সাপোজ এই মডেলটারই, ঠিক আছে, এটার উপর আমরা একটা ইফেক্ট দিব। সাপোজ ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, এটা ওকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলবো। এখন তো আমরা একটা কাজ করে ফেলছি নাকি? আচ্ছা, এখন যেতেছি আমরা কাজটা সম্পূর্ণ ব্যাগে যাব না, কিছু অংশ ব্যাগের থেকে আমরা ইউজ করবো। যেমন প্রথমে ছবিটা রঙিন ছিল, এই রঙিন কিছু ইফেক্ট আমরা এখানে রাখবো। তার জন্য হিস্টোরি ব্রাশ টুল, মানে হিস্টোরি মানে কি, পুরাতন কিছু কোনো কাজকে সে অ্যাড করবে নতুন কাজের সাথে, এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। যেমন সাপোজ হিস্টোরিতে ক্লিক করেন, আপনি যেই অংশটা মুছতে চান, বর্তমান ইফেক্টটা আগেরটা থেকে যাবো, কিন্তু বর্তমান ইফেক্টটা আপনি যে অংশটা মুছতে চান সেই অংশটাই জাস্ট এই ব্রাশ টুল নিয়ে আপনি ওটার উপরে ঘষবেন, দেখবেন ওই অংশটা মুছে গেছে। যেমন আমরা যদি চাই তার চোখটা এরকম রাখবো, দেখেন, হ্যাঁ, কিন্তু এর জন্য এক্সট্রা কোনো কিছু লাগছে না। হ্যাঁ, না, এটা ওপাসিটি আপনি, হ্যাঁ, যদি ওপাসিটি হালকা কমান তাহলে হালকা হইব। এই ধরনের ওপাসিটি কমাই আমরা অ্যাপ্লাই করি, কি হইতেছে? কম হইতেছে। ওটা এক্সাক্ট ডিজিটাল হবে না, এটা একটা ইফেক্ট। ঠিক আছে, ইফেক্টের তো শেষ নাই। তো এটা হইতেছে ইফেক্ট।
ঠিক আছে, এইভাবে আমরা যে কোনো কিছু, যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে অনেক ক্ষেত্রে এই কাজগুলো আপনার এই ইমেজে হয়তো মনে হবে যে সিম্পল, কিন্তু আপনি অন্য একটা গর্জিয়াস একটা মেয়েকে তার ধরেন অনেকেই দেখবেন অ্যাডের ক্ষেত্রে এরকম ব্যবহার করে, ওইখানে ব্যবহার করেন, তখন আমার মনে হবে ফার্স্ট ক্লাস একটা কাজ করছে, কিভাবে করছে সে এরকম করছে, আসলে কিছুই না, আসলে একেবারে সিম্পল একটা জিনিস। হ্যাঁ, আমরা যেগুলো করি তার থেকে অনেক সিম্পল, প্যান টুলে কাটার থেকে অনেক সিম্পল। হ্যাঁ, কিন্তু অনেক ইফেক্টিভ, অনেক মজাদার, অনেক দেখতে সুন্দর লাগতেছে। আপনি দেখবেন এটা দিয়ে কোন কাজটা করি, যেমন একটা গ্রুপিং ছবিতে আমরা আসি, যেমন আপনার একটা গ্রুপিং ছবিতে আপনি আসেন, 5 জনের একটা ছবিতে আছেন, সাপোজ এটা করে দেখানো, আমি জাস্ট ড্রিম সিকোয়েন্স চিন্তা করেন, 5 জনের একটা ছবিতে আপনি 5জন বন্ধু, সবাইকে আমি সাদা কালো বলে ফেলছেন, আপনাকে আপনি রঙিন রাখতে চান, সাদা কালো করে দেবেন সব, তারপর আপনাকে আপনি খুশি রঙিন করে দেবেন। সিম্পল জিনিসটা, আপনি কোথাও ঘরেও কোথাও ছবিটা প্রিন্ট করে লাগান, যে এই সম্পর্কে কিছু জানে না তার কাছে অনেক ফার্স্ট ক্লাস মনে হবে। হাউ ইট পসিবল? এই টাইপের সিম্পল কিছু কাজ আমরা এটা করতে পারি। তারপর আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ডিজিটাল ইফেক্টের গুগলে সার্চ দিলে অনেক ধরনের মজার জিনিস দেখবেন, ওগুলো দেখার পর আপনার মনে হবে না যেগুলো আমি পারি না, মানে ওইসব জিনিসগুলো দেখার পরে মনে হবে যে এই ছোট্ট জিনিসটার এত কাজ, তাহলে আর আমি সবগুলোই পারি এরকম মনে হবে, কারণ কাজটা একটা দিয়ে। হ্যাঁ, এই আর এটা হিস্টোরি ব্রাশ টুল গেলাম, তারপর হচ্ছে আর্ট ব্রাশ টুল। আর্ট করা কিছু না, আর্ট ব্রাশ টুল আর্ট করা মানে ইমেজটার উপরে ও আর্ট করে দিল আর কি, আর কিছু যে আর্ট ব্রাশটি নেন সেই আর্ট ব্রাশ দিয়ে আর্ট করে দিল, কিন্তু এটা কাজ হ্যাঁ, এটা সাধারণ ব্রাশ দিয়েও দেখছি, কিন্তু এটা জাস্ট না করার এই ব্যাপার। তবে দেখে রাখেন, আমি আবারও বলি দেখে রাখেন, সব জায়গায় তো সব টুলস আমাদের লাগবে না, এখান থেকে কিছু সেরা 5-6টা টুলস বার হইব, যেগুলোতে আপনাকে সুপার এক্সপার্ট হতে হবে, তাহলে আপনি এক্সপার্ট। কিন্তু অন্যান্য টুলসগুলো সম্পর্কে আপনাকে ভালো ধারণা থাকতে হবে, এটা হচ্ছে শিখার মূল উদ্দেশ্য। ঠিক আছে, তাইলে আমরা দেখলাম আজকে হিস্টোরি ব্রাশ টুল মোটামুটি আশা করি ক্লিয়ার। আর ক্লোন টুলটা সুপার ইম্পর্টেন্ট একটা টুল, 3টা সেরা টুলসের ভিতরে এটা 2 নম্বর, পেন টুলের পরের অবস্থান, তো বুঝেন কোন অবস্থানের টুল সেটা, এক্ষেত্রে কোনো আপোষ নাই। এটা তো সমস্যা হবে পেন টুলের মধ্যে আজকে যাওয়ার পরে, কোনো সমস্যা নাই, এটা কন্টিনিউ ক্লাসের সাথে সাথে সমাধান চলতে থাকবে। ঠিক আছে, কিন্তু এই টুলের ক্ষেত্রে কোনো আপোষ নেই, আপনাকে আমার থেকেও খুব ভালো হতে হবে এই টুলস, অবশ্যই এই টুলসটা অনেক কাজ। আর তারপর যেটা দেখি ইরেজের টুল তো কোনো কাজই নেই, ইরেজ করে ফেলবেন, মুছে একেবারে সব কিছু করে ফেলবেন। আচ্ছা, এটা মোছার পরও কালারটা দিচ্ছে কেন বলুন তো দেখি? এটা আমরা ওই যে প্রবলেমে হয়েছিল তখন শিখে গেছিলাম। যাই হোক, ভালো। তো দেখ, এই হচ্ছে আমাদের ইরেজ দিয়ে, মানে ইরেজ মুছে ফেলা, বিভিন্ন আমরা সিলেকশন করি বা যাই করি, যে কোনো অংশ মুছে ফেলতে চাইলে ইরেজ, এটা খুবই পরিচিত একটা টুল। আর তারপরে টুলসগুলো লাগেই না, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল একটা পাশে আছে, এখানে একটা বিষয় আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আবার একটা কাজ আছে, কিন্তু আপনারা তো কাজগুলো মনে রাখেন না, মানে এখানে সবকিছুই এক প্রথম ধাপে বোঝানোর বিষয়, কিছু কিছু জিনিস মানে পরে বুঝাইলে মজার হবে, ভালো বুঝবেন। এর ভিতরে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ঠিক আছে? এটা দিয়ে কি করা হয়, যেমন এই যে এই জিনিসটা মুছে ফেলা হয়, ওর এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখা দিবেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখা দিলাম তো সাদা, শুধু ব্যাকগ্রাউন্ডটা মুছে ফেলবে, দেখেন ব্যাকগ্রাউন্ডটা মুছে ফেলছে অলরেডি, আপনি কালারের ভিতরে বসলেও কাজ হবে না। এটা এখন আপনাদের কাছে হ্যাঁ, এটা অনেক মানে তুলনামূলক এগুলা সবগুলা শেষ করার পরের কাজ ব্যাকগ্রাউন্ডটা, কিন্তু এর জন্যই বলি এটা এখন বুঝাইলে তেমন মজা আমরা পাবো না, ধারণা নিয়ে রাখেন, পরে মনে রাখেন, আপনারা মনে রাখেন, আপনাদের স্বার্থে দেখা দিবে। এটা দিয়ে কি করে, যেমন আপনি চুলের এই অংশগুলো, এই কিছু অংশ থাকে না, যেমন পারফেক্টলি ভাবে আপনি আউটপুটটা দেখাতে চান, যে চুলের এই ঝাড়া অংশগুলো আপনি দেখাতে চান, যেমন এখানে যদি মিক্স করা কিছু আছে না হালকা, যেমন একটু ভিতরে ছিল, যেমন এই জিনিসটা আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল দিয়ে মুছেন, এটা ওরকম পারফেক্ট, দেখেন পারফেক্ট আছে না, কিন্তু ও কিন্তু মুছে ফেলছে, কিন্তু পারফেক্ট আছে। ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলটা হচ্ছে, আমি আবারও জিনিসটা বুঝিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনাকে ধরতে হবে এটার ব্যাকগ্রাউন্ডটা কি, যেমন এই ছবির ব্যাকগ্রাউন্ডটা কি, সাদা, ওকে প্রথম করতে হবে কি সাদা, সিম্পলি ভাবে বুঝেন, কঠিন না, একবারে সহজ। এটা আমি পার্সোনালি বলি, এই কাজগুলা করার পরে, এগুলা করার পরেও আমি পারতাম না, পরে একটা টিউটোরিয়ালে দেখলাম যে এরকম কিভাবে চুলের হেয়ার সিলেকশনের টিউটোরিয়াল, ওইখানে আমি এই জিনিসটা পাইছি, আমার খুব ভালো লাগছে, তারপর থেকে আমি দেখাই সবাইকে। তো ধরেন আপনি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করে দিতে হবে, যে এই যে ব্যাকগ্রাউন্ড, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড তো বুঝি আমরা, উপরে কালারটা ফরগ্রাউন্ড ধরলেই দেখবেন কালারটা শো করতেছে, ব্যাকগ্রাউন্ডটা ধরলাম, ওকে ব্যাকগ্রাউন্ডটা দেখা দিতে হবে যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, ব্যাকগ্রাউন্ডটা দেখাই দিলে আপনি হোয়াইট। আচ্ছা, ও ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল মানে কি, ব্যাকগ্রাউন্ডটা সে মুছবে,
আচ্ছা ব্যাকগ্রাউন্ড দেখাই দিতে হবে, কিন্তু এর আগে ব্ল্যাক ছিল, কিন্তু এটা তো ব্ল্যাক না। আচ্ছা আর এর সুবিধা হচ্ছে দেখেন আপনি ব্যাকগ্রাউন্ডটা দেখা দিয়েছেন, এখন যদি আপনি কালো অংশ ঘষেন কালোটা সে ডিলিট করবে না, কারণ ব্যাকগ্রাউন্ডটাকে দেখা দিয়েছি সাদা অংশটা, সে কালোটা ডিলিট করবে না। এটা বড় সুবিধা হচ্ছে আপনি এই টুলসের মাধ্যমে এই সঠিকভাবে করতে যে আশেপাশে একটু কালো অংশ লাগলেও আপনার কোনো সমস্যা হচ্ছে না। এটা মানে খুবই মজার একটা জিনিস এইসব ক্ষেত্রে। আপনি অন্য ইরেজার টুল দিয়ে যান একটু এদিকে সেদিকে করবো, কালা ছাড়া ও বোঝে না, ও শুধু মুছে দেবো বাংলা, কিন্তু ও কি করে ডিজিটালি আপনি ভিতরটুকু মুছবেন, দেখেন কি পারফেক্ট ভাবে মুছছে কিন্তু আপনি এটা দিয়ে দেখেন, এই দেখছেন মুছছে কিন্তু আপনাকে পারফেক্টলি ভাবে ও আউটপুটটা দিচ্ছে একেবারে সুন্দরভাবে যতটুকু আপনার প্রয়োজন। দেখবেন চুলের এই অংশগুলোতে না, এই অংশগুলো, হ্যাঁ এই অংশ, এই সাপোজ এই অংশগুলোতে ব্যাকগ্রাউন্ড ক্লিক করেন, আরো সূক্ষ্মভাবে আপনাকে সাইজটা আরো কমায় নিতে হবে, সাইজ করে হার্ডনেস 0 করে, ওই সেমই ইরেজ টাইপেরই, কিন্তু এটা সুবিধা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখা দিলে ও ব্যাকগ্রাউন্ডটা মুছবে। হ্যাঁ এই কাজগুলো ও করবে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। আচ্ছা ম্যাজিক ইরেজার টুল মানে কি? ম্যাজিক ইরেজার টুল, ম্যাজিক টুল যেরকম সিলেকশন, আর ম্যাজিক ইরেজার মানে কি যেটা সিলেকশন করবো ওইটা ডিলিট করবো, এই কাজ। ম্যাজিক মানে সিলেকশন আর ইরেজ মানে একটু মুছে ফেলা, যেটা সিলেক্ট করবো ওইটাই ডিলিট, মানে এক ইসে আর কি, এক চান্স, যেটা সিলেক্ট করবো ওইটাই ডিলিট, যেটা সিলেক্ট ওইটাই ডিলিট, কিন্তু এটা লাগে না। ম্যাজিক ইরেজার হ্যাঁ ডিলিটটা চাপতে হবে না। না, যেটা ধরবো ওটা কাজই তো ডিলিট করা, কিন্তু করে লাইছে। যেটা পেন্টুল একটা ডিলিট করলে প্যান্টুল থেকে তো আপনি ম্যানুয়ালি ডিলিট করতে পারেন, ডিরেক্টলি ডিলিট করতে পারেন, ম্যাজিক টুলের দরকার নেই। আর কাজ বেশিরভাগই ম্যানুয়ালি করার চেষ্টা করবেন, তাহলে সুবিধা কি আপনার স্কিল বাড়বে। অনেক কাজই শর্টকাটে অনেক ক্ষেত্রে করা যায়, কিবোর্ডে করবেন প্লাস যে মানে যেমন প্যান্টুলে কাজ করে কষ্ট হলো প্যান্টুলে করবেন, ম্যানুয়ালি ডিলিট করবেন, আপনি ম্যাজিক টুলে শর্টকাটে এগুলো অনেক কিছু ডিলিট করলে একটা পর্যায়ে স্কিল কি হয়েছে জ্ঞান হয়েছে। আর এক্ষেত্রে এটাই বড় জিনিস। আচ্ছা এগুলো আমরা মোটামুটি এই টুলসগুলো দেখলাম, কোন টুলস আজকে ক্লাস সর্বোচ্চ। আর এটা হচ্ছে আরো ইজি টুল, গ্রেডিয়েন্ট টুল ইম্পর্টেন্ট, গ্রেডিয়েন্ট টুল, পেইন্ট বাকেট টুল। আচ্ছা গ্রেডিয়েন্ট টুলসটা রইলো, কালকে মোটামুটি ভালো আইডিয়া নিতে হবে গ্রেডিয়েন্টসের উপরে, ভালো আইডিয়া নিতে হবে, খুবই ভালো। কারণ গ্রেডিয়েন্টসের উপর যে কি হয় এটা কালকে মোটামুটি বড় এক ধরনের ক্লাস। এটা হচ্ছে সেরা 3 অথবা 4 এর ভিতরে তারপরের স্টেপের টুল, ঠিক আছে? তো এটাকে আমরা কালকে রাখি, কিন্তু নিচেরটা একটু বুঝাই দিই। জাস্ট পেইন্ট বাকেট টুল, বাকেট মানে কি বালতি, যেখানে ডালবেন সেই কালার শেষ। ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করছেন, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছেন, এই জায়গায় কালার দিবেন, পেন ব্যাকেট টুল নেবেন, এই যে উপরে কালারটা সে পেস্ট করব, এই যে কালারটা দিবেন এখানে, এই কালারটা দিলেন, এই কালারটা পেন ব্যাকেট টুল নিয়ে ক্লিক করবেন, ওই কালারটা ঢেলে দিবেন, মানে ওর কাজই ঢেলে দেওয়া, জাস্ট আর কিছু সিলেকশন করে ডালবেন, অথবা সিলেকশন না করে ডালেন, হ্যাঁ যে জায়গায় ডালবেন ওই জায়গায় রং। এটা আবার সুবিধা আছে, যে রঙে ডালবেন ওই রঙে করবো, বুঝছেন? মানে ছবি যে অংশ ডালবেন ওই অংশ করবো, যে অংশ সিলেক্ট করবে ওই অংশ করবো। তবে আনফরচুনেটলি এটা আমাদের লাগে না, এটা বলে দিলাম। টিউটোরিয়াল অবশ্য এগুলো ভিডিও আছে, অবশ্য আমি ডিমোটিভেট হয়ে যাবো। যাই হোক, আসলে মানে একটা কাজ তো অনেকভাবে করতে পারি, কিন্তু এটাকে আরো আমরা ফটোশপের সবচেয়ে বড় জিনিসগুলো কি, ফটোশপের চেষ্টা করবেন প্রত্যেকটা কাছে সেপারেশন করে পারফেক্ট ভাবে রাখার জন্য, যাতে আপনার যে কোনো মুহূর্তে মডিফাই করে এটা কাছে লাগাইতে পারেন। তো সেই ক্ষেত্রে যদি আপনি এরকম শর্টকাটে করে সব কাজে যান, তখন একটা সময় যায় আপনি বুঝবেন যে কাজগুলো ফাউন্ডেশনটা ভালো করে দিয়ে আসলে ভালো। এটা কি আলাদা আলাদা লেয়ার তৈরি করতে? হ্যাঁ, লেয়ার অপশনে গেলে আমরা এই জিনিসটা ভালো বুঝবো। প্রত্যেকটা জিনিস যাই করেন প্রত্যেকটা একটু লেয়ার নিয়ে আপনি কাজ করবেন। আসলে নির্মাতা দেখা যায়। হ্যাঁ আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত থাকলো। ক্লোন টুল মোটামুটি বুঝলাম, এবং এটা ভিতরে অন্যতম সেরা একটা টুল সম্পর্কে ধারণা নিলাম। সবাই বাসায় দেখবেন, সমস্যা হলে নেক্সট ক্লাস আমরা সলভ করবো। আচ্ছা, আর হিস্টোরি ব্রাশ টুলটাও দেখলাম, খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু অনেক ভালো কাজ করে। আর্ট ব্রাশ টুল লাগে না, তারপর আমরা দেখে নিলাম জাস্ট। আচ্ছা, ইরেজার টুলটা দেখলাম, ইরেজ জাস্ট মুছে ফেলা, আর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ব্যাকগ্রাউন্ডটা মুছে ফেলবে, আর ম্যাজিক তো টুলস মানে যেটা সিলেক্ট করবে সেটাই সে ডিলিট করবে, এটা হচ্ছে তার ধরন। আর এখান থেকে দেখলাম আমরা গ্রেডিয়েন্টটা রেখে দিলাম, কারণ এটাতে অনেক কিছু বোঝার আছে। আর এখানে পেইন্ট বাকেট টুল, এটা দিয়ে ওই যে বাকি তো বালতিতে ঢেলে দেবো। এই হচ্ছে মোটামুটি আজকে আমরা বুঝলাম। কালকে তুলবো পরের অ্যাডজাস্ট টুলগুলো, এখানে কিছু টুলস আছে, আর পেন টুলস তো বুঝিয়ে ফেলছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, আরেকটা জিনিস ভিডিওর ভিতরে যেটা ধন্যবাদ মনে করার জন্য, সেটা হচ্ছে যে সুপার ইম্পর্টেন্ট, সবার প্রথমে যেটা আপনি যেটাকে দিয়ে শুরু করবেন, বাইরের যে একটা রিকোয়ারমেন্ট থাকে, যেমন আমার ছবিটা সচরাচর আমরা যেমন পাসপোর্ট সাইজের ছবি করি, এটা তো সাইজ আছে, ফটোশপেই তো কাজগুলো করা হয়, সাইজ আছে। যেমন আমি একটা ছোট্ট প্রজেক্ট আপনাদের করে দেখাই, সেটা হচ্ছে যেমন এই মেয়ের ছবিটাকে আপনি নিজে ছবি তুলছেন, আমাদের যদি কৌতূহল জাগে যে মোবাইল একটা ছবি তুলছি, ছবিটাকে পাসপোর্ট সাইজ আমি নিজেই বের করবো,
থাকে না? স্বাভাবিক, পাসপোর্ট সাইজ বের করাটা একটা কমন জিনিস। হ্যাঁ, তো এটাও আমরা অনেক ক্ষেত্রেই জানি না, এখনো পর্যন্ত আমার মনে হয় অনেকেরই এই বিষয়টা জানা, অনেকটু জানার পরও। তবে এই ক্ষেত্রে কোনো বিষয় না, আপনাকে যেটা করতে হবে, যেমন প্রথমে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলেন, কন্ট্রোল সি দিয়ে জিনিসটা কপি করলেন, কন্ট্রোল এন দিয়ে একটা নতুন উইন্ডো ওপেন করলেন, একটা নতুন উইন্ডো। আচ্ছা, আপনাকে কোন মাপে আপনি ভালো বুঝেন, কোন মাপে আপনি ভালো বুঝলে হবে না, বায়ার যে মাপটাতে চায়, অথবা আপনার যখন আপনার কাজ হবে তখন তো আপনিই বায়ার, আপনি সেলার, তো ওই বিষয়টা আলাদা। তবে ফটোশপ মূলত জাতটা হচ্ছে পিক্সেল, ফটোশপের মূলত জাতটা হচ্ছে পিক্সেল, কাজটা হচ্ছে পিক্সেল। কিন্তু তারপর অনেক সময় বায়ার রিকোয়ারমেন্ট, অনেক সময় বায়ার যদি বোঝে না, ধরেন বায়ার কিছু আছে না, ও বোঝে না, ওই ইঞ্চিতে চাইছে, এখন আপনার পিক্সেলের দরকার কিন্তু ইঞ্চিতেই দেন, ইঞ্চিতে দেই, মিটারে দেই, যেটাতেই দেই, ও করবে কাজ কিন্তু পিক্সেলেই, জাস্ট আউটপুটটা ইঞ্চিতে দেখাবে। অনেকে আছে না যে আমি এমনি দেখতে চাই, এই টাইপের, এটা জাস্ট সিলেক্ট করে নেবেন। তবে স্বাভাবিকভাবে আমরা পিক্সেলটাই সিলেক্ট করে নিই, আর সাইজটা এখানে দিয়ে দিবেন ম্যানুয়ালি কাস্টমার। এখানে ক্লিক করে এখানে জাস্ট নামটা, আপনার প্রজেক্টের নামটা সবার প্রথমে চাইলে সেভ করতে পারেন, অথবা পরবর্তীতে সেভ এসে যায় সেভ করতে পারেন। ভালো ওয়ে হচ্ছে আপনি আগে যদি সেভ করে নেন, যার ইউপিএস নাই তাদের জন্য ভালো পরামর্শ হচ্ছে আগে নাম দিয়ে সেভ করে দিবেন যেই লোকেশনের প্রয়োজন, তারপরে আপনি জাস্ট একটা স্টেপ করছেন কন্ট্রোল এস, মানে একটা অভ্যাস রাখবেন যার ইউপিএস নেই, ধরুন একটা স্টেপ কাজ করছেন সাথে সাথে কন্ট্রোল এস, আরেকটা স্টেপ কন্ট্রোল এস, তাহলে কি হবে, প্রতিটা স্টেপে আপনার সেভ হচ্ছে, যে এই মুহূর্তে কারেন্ট গেছে লাস্ট যে স্টেপটা ছিলেন আপনি সেটাকে পাবেন। আর যার ইউপিএস আছে তার তো স্বাধীনতাই, যাই হোক। আর এটা হচ্ছে পেপারের বিভিন্ন মাপ, বিভিন্ন পেপার সাইজ, ইউএস পেপারের ভিতরে আপনার এইগুলো সাইজ খেয়াল করে, এগুলো হচ্ছে পেপারের হেডলাইন, বিভিন্ন পেপার, এগুলো ডিফারেন্ট পেপার সাইজ, 8 পিক্সেল, 100 ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপারের ভিতরে আবার সাইজ আছে, যে A4 ডিএল, এগুলো দেখবেন বাইরের অংশে বলবে, তো আপনি পেপার সাইজগুলো এখান থেকে নিয়ে নিতে পারেন, কি কি সাইজের আপনার লাগবে, দেখছেন A4 থেকে শুরু করে ডিএল পর্যন্ত এই সাইজগুলো এখানে নিতে হবে। ইন্টারন্যাশনাল পেপার দিলে, তারপর ইউএস পেপার দিলে ইউএস এর কি কি পেপার চলে, লেটার, লিগ্যাল, ট্রাইফোল্ড, হ্যাঁ, টার্বোল্ড, যাই হোক এই টাইপের গুলো চলে। এগুলো হচ্ছে আপনি যদি ওগুলো ফলো করেন, আর ফটোশপ ম্যাক্সিমাম ক্ষেত্রে ফলো করা হয় না, কারণ ফটোশপে আপনার নিজের ইচ্ছা মতো পেপার সেটটা দিয়ে নেয়, আপনি ইচ্ছা মতো দিয়ে নেবেন কত পিক্সেল বাই কত পিক্সেলের আপনি কাজটা করতে চান। যেমন 500 পিক্সেল, যেমন সাপোজ আমরা করব এটা পাসপোর্ট সাইজ ছবি যেহেতু করতে চাই, যেহেতু ছোটখাটো একটা প্রজেক্টই ধরছি, ছোটখাটো এটা দেখানোর জন্য, পাসপোর্ট সাইজের সাইজ হচ্ছে, এটাকে সিএমএ করা হয়, সেন্টিমিটার সিএমএ করা হয়, এটা হচ্ছে 50 হচ্ছে 40 হচ্ছে ওয়াইড, 40 হচ্ছে ওয়াইড, আর 50 হচ্ছে হাইট, ঠিক আছে। এটা 40 হচ্ছে ওয়াইড, 50 হচ্ছে সিএমএ টা করা হয় পাসপোর্ট সাইজ, সচরাচর সারা পৃথিবীতে যে পাসপোর্ট সাইজগুলো করে এই ওয়েতে করে 50 40। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু এটা প্রিন্ট হবে, এটাকে বুঝাইছিলাম কিনা সবারই জানি না, ফটোশপের এটা অন্যতম একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা ভালো করে জেনে নেই। ফটোশপের ম্যাক্সিমাম কাজগুলো প্রিন্ট হয় না, ইলাস্ট্রেটরের ম্যাক্সিমাম না, মানে ম্যাক্সিমাম কাজগুলোই প্রিন্ট হয়। ফটোশপের কাজগুলো যেহেতু প্রিন্ট হয় না, যেগুলো প্রিন্ট হবে, ধরুন অনেক কাজ আপনাকে ফটোশপে করতে হবে যেগুলো প্রিন্ট হবে, সেই ক্ষেত্রে রেজুলেশনটা খেয়াল রাখবেন সবসময় 300 অথবা তার অধিক, 300 হচ্ছে স্ট্যান্ডার্ড, তার অধিক। যেমন আপনি একটা পাসপোর্ট সাইজ ছবি করবেন, যে কোনো ছবি 4R 3R 10R যাই করেন, একটা তো থাকে যে প্রিন্ট হবে, তখনই খেয়াল রাখবেন রেজুলেশনটা যেন কোনো মতেই 300 কম না হয়। আপনি চাইলে 350 দিতে পারেন, নো প্রবলেম, বাট আপনি প্রথমে যদি এটা শুরু করে ফেলেন তাহলে প্রবলেম যেটা হবে, আপনি অ্যাকচুয়াল যে রেজুলেশনটা সেটা পাবেন, হ্যাঁ পরে বাড়াইলেন, তারপর একটা ব্লার ভাব চলে আসবে, গোলাটা একটা ভাব চলে আসবে, মানে আপনি শুরু যদি পিক্সেলটা ওইভাবে দিয়ে শুরু করেন তাহলে সে ওইভাবে সেট করে নিল, স্পেস বাড়ানো যাবে, হ্যাঁ আমি স্পেস যদি আমি 40 50 দিলাম, আচ্ছা হ্যাঁ ওই সাইজটা না, এখানে সর্বনীতিগত সতর্কীকরণ যেটা হচ্ছে, ফটোশপে আপনি যদি যেই সাইজটা নিয়ে নিচ্ছেন সেই সাইজটাকে কখনোই এই মানে না কাটা পর্যন্ত এই প্রজেক্টে আর বৃদ্ধি করতে পারবেন না, এটাই ফটোশপের সীমাবদ্ধতা, আর এটাই মজা, যা করবেন এখানে করতে হবে। তবে মজার কাজ হচ্ছে এই এতটুকু জায়গার ভিতরেই ক্রামবোর্ড যেরকম একটা জায়গাতেই 4 জন খেলে, ঠিক আছে, অথচ ক্রিকেট খেলা তো অনেকগুলা বিশাল জায়গা লাগে, তো এটার সাথে তুলনা করতে পারে এই জিনিসটা, এই ফটোশপটা হচ্ছে একটা ক্রামবোর্ড আর ইলাস্ট্রেটর হচ্ছে একটা ক্রিকেটের মাঠ, ঠিক আছে, ক্রিকেটের মাঠে আপনি যেখানে খুশি সেখানে খেলতে পারেন, আর ক্রামবোর্ডটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় খেলতে হবে, দুটি যদি পড়ে যায় ওকে মাঝখানে বসাইতে হবে, তো এরকমই আপনাকে। তবে এখানে খেলার জন্য কিছু সুবিধাও দিবে লেয়ার,
আপনি একই জায়গায় একটা লেয়ার একটা কাজ করছেন, জাস্ট বন্ধ করে দিবেন, ভ্যানিশ। আবার একই জায়গায় একটা কাজ করতে পারছেন, লেয়ার বন্ধ, ভ্যানিশ। একই জায়গায় আপনি 500 লেয়ার বসান, সমস্যা নেই। আর এটাই হচ্ছে ইফেক্ট। এই লেয়ারগুলোর মাধ্যমে এদিক সেদিক করে এই ইফেক্টগুলো দেয় ছবি, ঠিক আছে? কিন্তু বাড়ানোর কোনো অপশন নাই, যা করবেন সবাই এখানে, এর চেয়ে বাড়াইতে পারবেন না। বাড়াইলে আমার নতুন করে পেজ দিতে হইব। আচ্ছা, যাই হোক, বলছিলাম প্রিন্ট করলে 300 অথবা বেশি, আর যেটা প্রিন্ট হবে এর সাথে 72 দেবেন স্ট্যান্ডার্ড, যেটা নেটে থাকবে, অল টাইম ওয়েবসাইটে থাকবো, এটা কখনোই প্রিন্ট হবে না। সেক্ষেত্রে রেজুলেশনটা হবে 72, 70। যাই হোক, আমাদের যেহেতু এটা প্রিন্ট হবে, সেহেতু ওকে দিয়ে একটা পেজ নিলাম। এই পেজটা হচ্ছে পাসপোর্ট সাইজের পেজ। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটা কপি করে রাখছি না ছবিটাকে, এখানে একটা পেস্ট করব, কন্ট্রোল ভি, পেস্ট হয়েছে ছবিটা। দেখেন এই ছবিটা এখানে পেস্ট চলে এত ছোট হইলো কেন বলুন দেখি? এটা ছোট হলো কেন বলুন দেখি? এটা রেজুলেশনটা এতটাই কম যে দেখেন কত ছোট হয়ে গেছে, ওর রেজুলেশন কম। যাই হোক, তারপর আমাদের পাসপোর্ট সাইজ করতে হইব, কি করার, এটা দিয়ে কোনো রকম বাইরে, কারণ এটা ধরবেন কন্ট্রোল কি দিয়ে ধইরা, এই বড় তো এটা কি দিয়ে কন্ট্রোল টি দিয়ে ধইরা, তারপরে শিফট অর্ডার ধরে সমানভাবে বড় হয়, এগুলো দেখাইছি। কন্ট্রোল টি মানে ধরা। যেমন পাসপোর্ট সাইজে কিন্তু আমাদের এই ছবিটা এরকম থাকে না, শুধু চেহারাটা থাকে। হ্যাঁ, শুধু চেহারাটাকে নিয়ে আসে। এই ছবিটা পাসপোর্ট আকারে করা হয় নাই তো, পাসপোর্টও কষ্ট হইতেছে। পাসপোর্টে তো কেউ এইভাবে থাকে না, যাই হোক, ধরুন আমি ছবিটাকে নিয়ে আসলাম, আর খেয়াল রাখবেন এই যে আশেপাশে এই মাথার এই পাশ থেকে এই পাশ, এই পাশ থেকে এই পাশ, চোখের ইশারায় মেলাতে হবে যেন পারফেক্ট আছে কিনা। হ্যাঁ, পাসপোর্ট সাইজ আমার সাইজ কমপ্লিট, ওই সাইজে পেস্ট হবে। এখন আমার ছবিটা পাসপোর্ট সাইজ হয়ে যাবে। এইভাবে আমরা যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজ করে দিতে পারি। ধরুন আমাদের একটা ছবি পাসপোর্ট সাইজ করে দিলাম। আচ্ছা, এরপরে যেটা কাজ, হ্যাঁ, ছবিটা তো করছি, পিছনে আমাদের তো এরকম সাদা ব্যাকগ্রাউন্ড থাকে না, হয় কারো বাড়ির বিল্ডিং এর ছাদ, অথবা কারো কোনো প্রাকৃতিক দৃশ্যের পিছনে থাকলে ওই ছবিটা হয়তো তার ভালো হয়েছে, এই ছবিটা সে পাসপোর্ট আকারে বের করবে, ওইটা থাকে। তার জন্য যে এতদিন পর্যন্ত যা শিখেছি সিলেকশন, এর জন্য বেস্ট সিলেকশন প্যান টুলে সিলেকশন করবেন। এই যে প্যান টুলে এইভাবে ধরবেন, ধরে সিলেকশন কইরা যেহেতু আমরা বাইরের টুকু ফালাম, খেয়াল করেন, ভিতরে টুক ফালালে ভিতরে টুক ধরতাম, যেহেতু আমরা বাইরের টুক ফালাম, বাইরে দিয়ে আনবেন, আইনা কন্ট্রোল এন্টার, ঠিক আছে? আপনি ডিলেট দিতে পারেন, অথবা কন্ট্রোল এন্টার দিয়ে কালার দিয়ে দিতে পারেন। কন্ট্রোল ডিলেট, কালার দিয়ে দেবেন, এটা ধরতে হলো বিল্ডিং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। বস ওই পেজের থেকে এই পেজের ছবিটা আমি দেখি কপি পেস্ট করে। হ্যাঁ, কপি পেস্ট করে ওই পেজে কি কপি করছেন এই পেজে? হ্যাঁ, এই যে এই পেজে কি করলাম, প্রথমে কন্ট্রোল এ দিয়ে ধরলাম, পেজটাকে ধরতে হবে না, কন্ট্রোল এ দিয়ে ধরলাম, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর অন্য একটা পেজ নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তাহলে কি একটা লেয়ারে সে চলে আসে। এই টাইপের কাজগুলো আমরা করতে পারি। তাহলে আজকে মোটামুটি তাহলে আমরা পেস্টের সম্পর্কে ক্লিয়ার, কন্ট্রোল এন এর পুরোটা তো ক্লিয়ার হলাম না। সাইজ দিলাম, রেজুলেশন, আর এটা হচ্ছে কালার, আরজিবি না সিএমওয়াই কে। এখানে সিএমওয়াই কে করা যায়, সিএমওয়াই হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, তারপর কে গ্রিন, এই চারটা কালার হচ্ছে সেকেন্ডারি কালার, সিএমওয়াই কে কালার, যে কালার দিয়ে প্রিন্ট করা হয়। ইলাস্ট্রেটরটা ধরলে আমরা সিএমওয়াই কে বুঝবো। আরজিবি কালার হচ্ছে রেড, গ্রিন, ব্লু, মৌলিক কালার, মৌলিক কালার তিনটা, রেড, গ্রিন, ব্লু। আর সেকেন্ডারি কালার হচ্ছে সিএমওয়াই কে, চারটা কালার হচ্ছে সেকেন্ডারি কালার। তারপর হচ্ছে টারশিয়ারি কালার, ওটা আমাদের লাগে না। তো আমরা আরজিবি কাজটা করব। অনেক ক্ষেত্রে ফটোশপেও আমাদের ইলাস্ট্রেটরে কিছু কাজ করতে হয়, অনেক ক্ষেত্রে অনেক অ্যাডভান্স লেভেল ধরুন করতে হবে। তখন আমি যদি পারি না, এই জিনিসটা ওই ক্ষেত্রে চলবে না। একটা সময় অনেক কিছুই আমাকে অনেক কিছুতে করতে হবে, তখন আমাদের জানতে হবে ওই বিষয়গুলো। হ্যাঁ, তখন দেখা যায় সিএমওয়াই কে কালার আমরা সিলেক্ট করে নিব। ধরুন টি শার্ট ডিজাইন বেসিক্যালি হয় কিসে, ইলাস্ট্রেটরে, ঠিক আছে? নতুন লাগতে পারে কথাগুলা। টি শার্ট ডিজাইনটা বেসিক্যালি আমরা ইলাস্ট্রেটরে করি, কিন্তু এমনও কিছু টি শার্ট ডিজাইন আছে যেগুলো ফটোশপে করে। আচ্ছা, ওই টি শার্ট ডিজাইনটা যদি আপনি ফটোশপে করেন, তাহলে আপনাকে ইনভায়রনমেন্টটা ইলাস্ট্রেটরের মতো করে নিতে হবে না। এটা করার আগে সবার প্রথমে আপনাকে যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে কালার। কারণ ইলাস্ট্রেটরের কালার হচ্ছে সিএমওয়াই কে, জাত কালার। তো এটাকে আপনাকে নিয়ে আসতে হবে। এখন আপনি চলে আসলেন ইলাস্ট্রেটরের ভার্সনে, মানে ইলাস্ট্রেটরের জাততে আপনি চলে আসলেন, এরপরে কাজ করেন, ই করেন, ওরকমই সেম ইলাস্ট্রেটর টাইপই থাকবে। আর এমনিতে সাধারণত 8GB থাকে। তারপর হচ্ছে বিটটা আমরা ভালো বুঝি, 1 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট। বিটটা ওই যে উইন্ডোজ থেকে আসে।
তবে সাধারণত আমরা 8 বিটে করি, এখানে এর চেয়ে বেশি লাগে না, রেজোলিউশন উপর ডিপেন্ড করে। এই বিটগুলো বাড়ায় যদি অ্যানিমেশন টাইপের কিছু করি তখন এই বিটগুলো আচ্ছা এই ফাইলগুলো কাজগুলো তো বিট লাগে না। সেভ করা হলো, সেভ করার পর যখন তারপর আমরা যখন ওকে দিলাম অটোমেটিক সে একটা পেজ নিয়ে চালু হলো। এরপর আমরা যা করার করব, এটা হচ্ছে প্রথম, যদি অনেকদিন কিছুদিন পরে দেখালাম, কিন্তু এটা হচ্ছে বেসিক। ওই উইন্ডোটা সম্পর্কে আমাদের 100% ধারণা থাকতে হবে। হ্যাঁ, আর আশা করি এটা এখনই ধারণা হয়ে যাবে। আচ্ছা এই যে পেজটা যে নিলাম, হ্যাঁ পরবর্তীতে যে আপনার বিভিন্ন রকম কাজ করলাম, পরবর্তীতে যখন নতুন কোনো প্রজেক্ট যখন ধরবো তখন ওটা ঠিক করে নিতে হবে। কোন পেজটা? এই যে নিউটা, এই যে কি যে কমা নিলাম 50/60 এটা যে করে নিলাম, আপনার যতবার আপনাকে পেজ লাগবে ততবার এই পেজটাই করে নিতে হবে। আর যদি চান আপনি এই রেজোলিউশনটাই ব্যবহার করবেন, তাহলে এই প্রজেক্টটা ওপেন করে আপনি অন্য নামে সেভ করে আবার অন্য কিছু করেন। সাইজ আপনি কিছু করতে পারবেন না, এটা পেজটা নিতে গেলে কি করা লাগে বস? পেজটা নিতে গেলে এই যে ফাইল থেকে নিউ, উইন্ডোজ যেভাবে নেই, এই ফাইল থেকে নিউ কন্ট্রোল প্লাস এন, নতুন একটা উইন্ডো, এটা বলতেছেন না? হ্যাঁ কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল এন, আর এমনি হচ্ছে নিউ। যে কোনো পেজ নিতে, ওয়ার্ডের ক্ষেত্রে, এক্সেলের ক্ষেত্রে, পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে সেম। আর ওপেন আর ওপেন বুঝি।